রাজনীতি বনাম প্রেমনীতি লেখনীতে মাহারিন তৃণ পর্ব সংখ্যা 46। বিকেল 4টে আধভেজা কুয়াশা নামছে শহরের বুকে, ঠান্ডা হওয়া জমে আছে মানুষজন। ক্যালেন্ডারের পাতা উল্টে চোখ বুলালে দেখা যায় কিভাবে দৌড়ে ছুটে চলেছে সবকিছু ছাপিয়ে। এই তো অক্টোবরে শিউলি এলো মিষ্টি সুবাস নিয়ে, এর মাঝে দেখা করতে ডিসেম্বরের শেষ প্রান্তে এসে থেমেছে দাঁড়িয়ে। ওদিকে আবার আগমনী পায় তারা জানুয়ারির। দু একদিন পরে হাজির হবে সে। নতুন যাত্রা আজ শেষ 6 মাসে পা দিল শেহরিন। এসেছে হাসপাতালে রেগুলার চেক আপে। ডক্টর ফারজানা হাসিনের তত্ত্বাবধায়কে চিকিৎসা নিচ্ছে সে। আগের তুলনায় পেটের আকার আরও বেড়েছে বেশ খানিকটা। তার শরীরের ওজন 2 কেজি বেড়ে হয়েছে মোটে 52 কেজি। প্রয়োজনীয় সমস্ত কার্যাবলী সম্পন্ন হতেই ব্যয় হয় না দ্রুত খুব সময়ে। এমপি সাহেবের ওয়াইফ হিসেবে আলাদা অথরিটি কিংবা খাতির যত্ন বরাদ্দকৃত থাকে শেহরিনের জন্য। তার ওপর তো স্বয়ং এমপি সাহেব আজকে সঙ্গে এসেছে। হাসপাতালের অথরিটিগণ কুশল বিনিময় করে তার সাথে। চেক আপ রিপোর্ট মোটামুটি ভালোই এসেছে, তবে একটু সমস্যা হয়েছে ইনসামোনিয়া এবং ইউরিনে। ডক্টর ম্যাম মেডিসিনের সেই সাথে সর্বোচ্চ 5-6 কেজি ওজন বাড়াতে হবে শেহরিনকে বলে দিয়েছে, আর এতেই মুখ ললাটে রেখেছে সে। খাবারের প্রতি একরাশ অনীহা তার। বমির ভাব কিছুটা কমে এলেও রুচি বাড়েনি একটুও। সব কার্য সম্পূর্ণ হয় কিছুটা সময় পেরোতেই। এভারকেয়ার হাসপাতালের গেট হতে বেরিয়ে এমপি সাহেবের সাথে কালো রঙের এসই ইউভি গাড়ি, ঠিক তার পেছনে বের হয় আরেকটি সিকিউরিটি জিপ। চলতে থাকে সামনের গাড়িকে অনুসরণ করে। খারাপ লাগছে, ক্লান্ত লাগছে একটু। এখন থেকে খাবারের পরিমাণ বাড়বে, ঠিকমতো খাওয়া দাওয়া কন্টিনিউ রাখলে শরীর সুস্থ থাকবে। সে নিয়ে চোখ বন্ধ করে সান্নিধ্যের কাঁধে গা রাখে, ঠোঁট ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে নিস্তেজ গলায় বলে, এই সময়গুলো তাড়াতাড়ি পার হয় না কেন? মনে হচ্ছে 6 মাস টেনে নয় 9 মাসে নিয়ে আসি। এখানে শরীর এখন ক্লান্ত লাগে। সামনে তো দিন পড়েই আছে, এক্সাম শেষ হবে কবে? এই উইকেই। সানিধ্য সেনের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলে, আর একটু কষ্ট করো, তারপর ফ্রি। এক্সাম ভালো হচ্ছে না নেতা সাহেব? এভারেজ। এখনই কি মন খারাপ লাগছে আপনার? মন খারাপ আমার ইদানিং কারণ ছাড়াই হচ্ছে। না ছাড়া হচ্ছে, কেন হচ্ছে আমি তা জানি না। ভালো লাগে না কিছুই, ভয় লাগে শুধু। আচ্ছা আমি সব ঠিকঠাক পারবো তো বলুন? শেরিনের আকুল চাহনি দেখে সানিধ্য ক্ষীণ হাসে, চোখের পাতায় আশ্বাস আর হাতের ওপর হাত রেখে। কোনো ভয় নেই, সব কিছু ঠিক হবে এবং আমাদের বিশ্বাস তুমি সব সামলে নিতে পারবে। আপনি যতক্ষণ সাথে থাকেন ততক্ষণ দুর্বলতাটা আমাকে গ্রাস করতে পারে না, কিন্তু যখন একা একা থাকি তখন নানান উল্টাপাল্টা চিন্তা ভাবনার জট পাকিয়ে আসে মস্তিষ্কে, আমাকে পাগল করে দেয়। আমি ভীষণভাবে ভেঙে পড়ি এত নেগেটিভ কাজ করে আমার মধ্যে। আমি খুব চেষ্টা করি এখান থেকে দূরে থাকতে, কিন্তু পারি না জানেন। কিন্তু কেন পেরে উঠি না তাও জানি না। কোথাও কেন কিছু শূন্যতা আমাকে কঠিনভাবে ভোগায়। সানিধ্য চুপচাপ শুনে যায় তার অর্ধাঙ্গিনীর কথা, বুঝতে পারে আসল সমস্যাটা কোথায়। লং টাইম ডিপ্রেশনের মধ্যে কাটিয়ে আসা এই মেয়েটার জন্য প্রেগনেন্সি জার্নিটা একাকী সময় পার করা খুব একটু বড় হয়ে গেছে, রোগের সঙ্গে যুদ্ধ করার সমান। এই সময় দরকার একটা পরিবার, চেনা পরিচিত মানুষ, মায়ের সাথে স্নেহের একটি হাত, স্নেহের কোল। দুর্ভাগ্যবশত মেয়েটার এই মূল্যবান সম্পদ থেকে বঞ্চিত। তার এই কথাগুলো বোঝা যায়, সে তার মায়ের ছায়াকে মিস করছে ভীষণ। সবশেষে চিন্তিত সত্যি এটাই, মায়ের আসনে শুধু একজন মাই বসতে পারে, এখানে কোনোভাবে অন্য কাউকে মানায় না। চলন্ত গাড়ি ছুটে চলেছে ডাবল মুরিং এলাকার ধরে। কুয়াশার খুব বেশি আমেজ না থাকলেও শীতে সাধারণত বিকেল সময়টা সন্ধ্যাঘাট প্রাণোজ্জ্বলতায় ভরে থাকে। বাস, ট্রাক, প্রাইভেট কার, রিক্সা সবকিছু যেন পাল্লা দিয়ে গন্তব্যের দিকে ছুটে চলেছে। রাস্তার দুপাশে দোকানগুলোতে ধীরে খাবারের পাশা সাজিয়ে উঠেছে জাঁকজমক এক অবস্থা। বাইরের দিকে নজর দিতেই দৃষ্টি হঠাৎ শুরু হয়ে আসে সানিদের। কিছু একটা গন্ডগোল ভেবে ড্রাইভিং সিটে বসারত রিমনের দিকে তাকিয়েতেই রিমন মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। সঙ্গে সঙ্গে এমপি সাহেবের মুখরেখা হয়ে ওঠে ইস্পাতের ন্যায় শক্ত, কপালে রগ ফুটে ওঠে কাঠিন্যতার ছেয়ায়। একটা সাদা
হ্যাক্সবাক আর একটি কালো মাইক্রোবাস চোখের পলকে অস্বাভাবিক গতিতে তাদের পাশ কাটিয়ে সামনে চলে যায়। কিছুটা দূরে গিয়ে গাড়ি থামিয়ে পুরো রাস্তা ব্লক করে ফেলে। উইন্ডোর গ্লাস নামিয়ে পিস্তল উঁচিয়ে ধরে করুর হাসি। রাজত সামাদ্দার, নাসির চৌধুরীর ডান হাত কিংবা বাম হাত, সে শানিত গাড়িগুলো হতে দৃষ্টি সরিয়ে চোখের ইশারায় রিমনকে গতি কমানোর নির্দেশ দেয়। অতঃপর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে থাকা নাজুক নমনীর দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে ডেকে ওঠে, শেরিন। সামনের রাস্তা হয়তো কোনো সমস্যা হয়েছে। রিমন ড্রাইভিং করবে, এখন একটু অসুবিধা হবে, ঝাঁকুনি কিংবা লাউড নয়েজ হতে পারে। তবে একইভাবে থাকো, চোখ খোলা কিংবা মাথা তোলার দরকার নেই, ঠিক আছে? শিন বুক হতে মাথা তুলে মুহূর্তে সান্নিধ্য বাধা দেয়। শীতল চাহনিতে তাকিয়ে বলে, প্লিজ, কি সমস্যা হয়েছে? হয়তো হচ্ছে, তুমি চুপ থাকো, একটু কোঅপারেট করো। শেহরিন ভুরুদয় নামিয়ে খানিকটা বাঁকা হয়ে আসলো। সান্নিধ্যের শান্ত শীতল চাহনি দেখে আর কথা বাড়ায় না। মানুষের সমস্যা নাকি রাস্তাঘাটের সমস্যা, বিষয়টা অজানা রেখে সে ছোট্ট করে শ্বাস ফেলে। চুপচাপ সান্নিধ্যর কালো ডেনিম জ্যাকেটে মুখ গুজে রাখে, চোখ জোড়া বন্ধ। সান্নিধ্য বাম হাতে শেরিনকে জড়িয়ে ধরে ডান হাতে সম্পূর্ণ কোমরে ভাঁজ রেখে পিস্তল বের করে। সামনে দাঁড়ানো গাড়ি হতে তাদের গাড়ির দূরত্ব প্রায় কাছাকাছি এসে গিয়েছে, আর একটু হলেই যেন একদম মুখোমুখি। রিমন নিজস্ব কায়দায় গাড়ি হ্যান্ডেল করতে করতে পেছনে আসা সিকিউরিটি জিপকে সামনে যাওয়ার পথ করে দেয়। সিকিউরিটি জিপ ফাঁকা পথ পেয়ে দ্রুত এগিয়ে যায় সামনে, কিন্তু জনবহুল রাস্তা হওয়ায় উভয় চতুরতার সাথে একে অপরকে গর্জন দেখায়। সরাসরি অ্যাকশনে যেতে কেউ আগ বাড়ায় না। স্যার, ডিরেক্ট হিট করি? নো, রাস্তায় মানুষজন আছে, প্যারালোল ট্যাকল করো, ওকে স্যার? সিকিউরিটি জিপটি নির্দেশনা পেতেই সামনে হতে সরে সাইড দেয়, জোরালোভাবে ট্রাকল করা শুরু করে। পুরো গাড়ি লোহার সাথে ঘর্ষণ খায়, চিরচিরে শব্দে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে আসে। গিয়ারের গর্জন, আশেপাশে সবাই হতবিম্ব চোখ তাকায়। সান্নিধ্যর ভেতরে তুফান বইতে শুরু করেছে, চুপ করে তাকে শুধুমাত্র দায়ভারের কারণে হাতে রাখা পিস্তলটা চাইলেও ব্যবহার করতে পারে না। সিকিউরিটি জিপ একটা দুটো গাড়িকে ট্রাকল দিচ্ছে। এই মুহূর্তে যদি শেহরিন না থাকতো তাহলে এমপি সাহেব নিজে নিয়ন্ত্রণ খোলাস করত, সোজা অনিয়ন্ত্রিত হয়ে কিছু একটা করে ফেলতো। পারছে না শুধুমাত্র তার শেহরিনের জন্য। চোখে জোড়া হতে তার আগুন ঝরছে, ডান হাত শক্ত করে পিস্তল চেপে ধরে রেখেছে, গম্ভীর শ্বাস টেনে নিয়ে সামনে দৃষ্টি রাখে। চলমান সংঘর্ষের মাঝে হঠাৎ প্রতিপক্ষের গাড়ি থেকে রাজস্থামা তার বন্দুক তাক করে সরাসরি সান্নিধ্যের বসারত সাইড জানালার দিকে নিশানা ঠিক রেখে হিংস্র চাহনিতে টিগার প্রেস করতে নেয় না সময়। আকাশ ফুঁড়ে শব্দ ভেসে আসে, কলিজা কেঁপে ওঠে চারপাশের মানুষের। সে আঁতকে ওঠে, চোখ খুলে চোখের পলকে ছুটে আসা গুলিটি সান্নিধ্য লাগা আগেই সে অন্য জায়গায়। ব্যস্ত রাস্তায় হুট করে মাঝখান দিয়ে ঢুকে পড়ে একটা সিএনজি। গুলিটা গিয়ে সরাসরি সিএনজির সামনের কাচে লাগে, ভয়ত শব্দে পুরো কাচ গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ছিটকে এসে পড়ে কাচ, খানিকটা সান্নিধ্যর গাড়ি জানালায় আঘাত করে। বিষম সময়ে সান্নিধ্য দ্রুত পিস্তল ফেলে ডান হাত দিয়ে জানালা চেপে ধরে। কাচের টুকরোগুলো যেন শেহরিনকে কোনোভাবে স্পর্শ করতে না পারে। নিজের হাতে বানায় বেষ্টনী, যার ফলে ধারালো কাচের টুকরো একদম তার হাতের মাংসতে গিথে যায়। রক্ত বেরিয়ে জানালার কাচের সঙ্গে লেপ্টে ঘোলাটে হয়ে যায়, ফোঁটা ফোঁটা আকারে চুয়ে পড়ছে সিটের ওপর। শেহরিনের কিছু একটা ভেবে সান্নিধ্যকে বরং উপেক্ষা করে মাথা তুলে তাকায়। সঙ্গে সঙ্গে তার নজর আসে নেতা সাহেবের রক্তিক্ত হাত, অথচ মানবতা একইভাবে স্থির রয়েছে। তার মুখে নেই ব্যথার ন্যূনতম প্রতিচ্ছবি। রক্ত, আপনার হাতে রক্ত। শেরিনের চোখ বড় বড় হয়ে যায় চোখের সামনে ভাসমান দৃশ্য দেখে। অস্থির হয়ে ওঠে মুহূর্তে সে, অঙ্কিত কণ্ঠে বলতে থাকে, কিভাবে হলো? হাত ছাড়ুন। কি হয়েছে শেহরিন? প্লিজ শান্ত হও। বাইরে থেকে কাছে এসে লেগেছে, রক্ত রক্ত পড়ছে আপনার। শেহরিনের অস্থিরতা, সেই সাথে একরাশ ভয় দেখে সান্নিধ্য জানালা হতে হাত নামিয়ে নেয়। অনিয়ন্ত্রিতভাবে রিমনকে ড্যাশবোর্ডে গ্লোজক্যাপ হতে ফার্স্ট এইড কিট ব্যবহার করতে বলে তাড়াতাড়ি। আমি ঠিক আছি শেহরিন, রক্ত তো আমার ফোবিয়া, তুমি অন্যদিকে তাকাও। রক্ততে তোমার ফোবিয়া, তুমি অন্যদিকে তাকাও। এটা দেখলে খারাপ লাগবে তোমার? শেহরিনের চোখে জল জমে ওঠে। রক্ত দেখা মাত্র তার শরীর ঘেমে উঠেছে, গায়ে জড়ানো
পশমিনা শালখানা এক্ষুনি খুলে ফেলে সে। রক্ত চারপাশে, গাড়ির হর্ন, আঁকাবাঁকা গাড়ির চলন, সব মিলিয়ে হতবিম্ব নাজুক শরীর মনে হচ্ছে আরো ভেঙে পড়বে। অস্পষ্ট দুহাত মুখের ওপর রেখে আউড়ে ওঠে। সান্নিধ্য শেরিনের অবস্থা দেখে যত দ্রুত সম্ভব রোল ব্যান্ডেল দ্বারা ক্ষতস্থান পেঁচিয়ে নেয়। হাতের তালুতে লেগে থাকা ছোট ছোট কাচের টুকরো ছাড়ানোর সময়টুকু পায় না। অস্থিতিশীল সেই সাথে শঙ্কিত পরিবেশে সিকিউরিটি গাড়ি বাধ্য হয় সাইলেন্সার লাগানো পিস্তল ব্যবহার করতে। জনমানব ঘেরা পরিবেশে দেখে চেয়েছিল স্বাভাবিক তে পরিস্থান নিতে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য তাকে এখন অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে, যার কারণে ক্ষিপ্ত হয়ে হামলার গাড়িগুলোকে একের পর এক ধাক্কা দিয়ে ব্যালেন্স নষ্ট করে দিচ্ছে। সতর্কিত ভঙ্গিতে 3-4টা গুলি ছুটতে অচল হয়ে পড়ে গাড়ির চাকা। এমপির গাড়িটি নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার জন্য তৈরি করে দেয় বিস্তার রাস্তা। স্যার, গো হেড, ওয়েল অর প্রসপ্রাইড হবার। রিমন কাঙ্ক্ষিত ইশারা পেতেই এক্সেলেটারে জোরে প্রেসার দেয়। সাপের মতো পেঁচিয়ে ব্লাক করা গাড়িটি ফাঁক দিয়ে বেরিয়ে যায় এক ঝলকে। সান্নিধ্য পেঁচে ফিরে তাকায় না। তার পুরো মনোযোগ এখন তার শরীরে লেপ্টে থাকা স্ত্রীর ওপর। উদ্ভট এক পরিস্থিতিতে মেয়েটা প্রচণ্ড ভয় পেয়েছে। জানোয়ারের বাচ্চাগুলো সোজা ডিসি হিলে নিয়ে যাও, কেউ ওদের গায়ে হাত দিবে না, আমি আসছি, যা করার আমি করব। অগ্নিঝরা কণ্ঠে নির্দেশ বার্তা দিয়ে ফোন কাটে সান্নিধ্য। শেরিনকে অ্যাপার্টমেন্টে নামিয়ে দেয়। সে এখন কি করবে? বের হতেই হবে তার কাজে। মেয়েটার গাড়ির হতে নামার সময়টা কাজে লাগিয়ে সে মুহূর্তে কল সেরে নেয় আসিফের সাথে। আমি 1.5 বা 2 ঘন্টার মধ্যে আসছি। কোথাও যাবেন আপনি এমপি? কোথাও যাবেন আপনি এখন? একটা দরকারি কাজ পড়ে গিয়েছে। সেন বিচলিত চোখে নেতা সাহেবের ব্যান্ডেজের দিকে তাকায়। রক্তের ছোপ ছোপ ছাপ স্পষ্ট। এই হাত নিয়ে উনি আবার যাবেন কাজে? না গেলে হবে না, একটু বেশি দরকার। মারামারি করতে যাবেন? শেরিন সন্দেহমান দৃষ্টিতে অনুমান করা দেখে হেসে ফেলল সান্নিধ্য। ঠোঁট জোড়া চেপে শান্ত গলায় বলে, আপনার নেতা সাহেব মারামারি করে না। কি করে তাহলে? করে কিছু একটা। আপনি কি জানেন আপনার হাত দেখে আমার কতটা খারাপ লাগছে? এই অবস্থা আবার বের হবেন? আমি বুঝতে পারছি আপনি রাস্তায় সেই সমস্যা সৃষ্টি করা মানুষের কাছে যাচ্ছেন। গিয়ে কি করবেন আল্লাহ ভালো জানে। এই জন্যই আমার মূলত রাজনীতি অপছন্দ। যারা রাজনীতি করে তাদের সঙ্গে শুধু শত্রুতা বসবাস। ঠান্ডা শীতল সন্ধ্যাসনে লগ্ন। সান্নিধ্য সেনের কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলোর দিকে দৃষ্টিপাত করে। মেয়েটার গলার কাঁপনি স্বর, বিচলিত হওয়া কণ্ঠ, সেই সাথে স্থির মুখরেখা, অস্থিরতা। মুখরেখা সে স্পষ্ট বোঝা যাচ্ছে তার ভেতরে চলমান কম্পন। তবুও নিজেকে বোঝাতে শক্ত রাখার বৃথা চেষ্টা। রাজনীতি নিয়ে আমি তোমার সঙ্গে এসে ডিবেট করব। এখন তুমি ওপরে যাও, রেস্টে নাও, ফুডস কেটে রাখা আছে। আমি আসার আগে সবগুলো শেষ করবে। একটা পিস যেন বাদ না থাকে। সেই আর কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে সান্নিধ্য তাকে 2য় তলার কাছাকাছি অবধি এগিয়ে দিয়ে দ্রুত পায়ে নিচে চলে গেল। পরনের সাদা ক্রোনিক টি শার্টের ওপর কালো ডেনিম জ্যাকেটটা খুলতে খুলতে গাড়ির কাছে এসে ব্যাক সিটে ছুঁড়ে মারল। ভেতরে জ্বলন্ত রূপটা দুহাতে পেশির সাথে প্রতীয়মান হলো। টি শার্টের হাতার ভাঁজে ফুটে থাকা কঠিনতা। সানজি শেরিনের কাছে, কি তুই 2-3 ঘন্টার জন্য আসতে পারবি? কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, আমি আসছি। ওকে একটু সাহস দিবি, মেয়েটা ভয় পেয়েছে। ঠিক আছে। সন্ধ্যা গাঢ় হয়। কুয়াশা আচ্ছন্ন হয়ে জ্বেলে ওঠে এক নিয়ন বাতি। ঠান্ডা আমেজের মাঝে উষ্ণতায় ডুবে আছে রমণী। সান্নিধ্যের বলার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে সে হাজির হয়েছে শেরিনের কাছে। সানজি করেনি এক মুহূর্ত কলক্ষেপণ। বাসায় পরিহিত জামার ওপর একটি কার্ডিগান জড়িয়ে বের হয়ে এসেছে সে। কুল ভাবিজান কুল। আমি কুল হতে পারছি না আপু। ধোয়া ওঠা কফিতে চুমুক টেনে সানজি গা এলিয়ে দেয় সোফায়। আয়েশি ভঙ্গিতে বলে, এসব মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ রাজনৈতিক অঙ্গনের প্রান্তাঘাত, এগুলো দ্বারা অভ্যস্ত ভাবিজান। মার খাবে, মার দিবে, এটাই হচ্ছে রাজনীতি। সেটা বুঝতে পারছি আপু, কিন্তু ওনার খুব কি দরকার ছিল এখন বের হওয়ার? হাত হতে যে পরিমাণ রক্ত ঝরেছে, আমার দেখা বলতে গায়ে কাটা দিয়ে উঠেছে। শুধু হাত কেটেছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে। শেরিন কপালে ভাঁজ ফেলে শান্তির দিকে তাকায়। শান্তি শেরিনের তাকানো ভঙ্গিমা দেখে হেসে ওঠে। কফির মগটা আলতো হাতে ধরে টেবিলে রেখে দিয়ে বলে,
রাখবেন না ভাবিজান, সাধারণ এসব ক্ষেত্রেও হাত পা কপাল সবখানে কাটাফাটা হয়ে থাকে, হাসপাতালে না গিয়ে উপায় থাকে না। এখানে শুধু হাত কাটা ইটস নর্মাল, শরীরে একটু সূচ ফুটলে যে ব্যথা লাগে সেখানে কাজ ঢুকেছে আপু। তোমার জামাই অতিরিক্ত রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সুখনিবাসের ডাইনিং রুমে কতগুলো ফ্লোর ভাজে হাতে মুঠো করে ভেঙেছে তার কোনো হিসাব নেই। সে কি অনুভূতি শূন্য, পঞ্চ ইন্দ্রিয় কাজ করে না? সানজি শেরিনের কথা শোনা মাত্র সোফা ছেড়ে তড়াক করে উঠে বসে, গোল গোল চোখে বিষময় নিয়ে তাকিয়ে। চিচি ভাবি যান, আপনি এটা বলতে পারলেন? কি বললাম? আমার ভাই অনুভূতি শূন্য? ভুল কি বললাম? কিছু। এই যে কাটাফাটাই সে ব্যথা পায় না, এগুলো কি তার নিউরনের কাছে সংকেত পাঠায় না, নাকি ডেল্টা ফাইবার অচল? ভাবিজান স্টপ, এভাবে সুস্থ সবল ব্রেনটাকে অচল করে দিবেন না। সে যদি অনুভূতি শূন্য হতো তাহলে কি আর এত কিছু হতো বলেন? তার মধ্যে তার প্রিয়তমের জন্য যে সবটুকু অনুভূতি, ও মাই গড! শেরিন সানজি নাটকীয় ভঙ্গিমা দেখে চোখ সরু করে তাকায়। সে বুঝতে চাইলো কি, আর এই মেয়ে বসতে দিল কি? কোথাকার লাইন কোথায় নিয়ে গেল? ওরা ভাই বোন সব এক ধাঁচের আপু। অনুভূতি না থাকলে কি অনুভব করা যায়? অত গভীরে যেতে পারবো না, বা বলতেও পারবো না আপনাকে আপনার ভাইয়ের অনুভূতি, কিন্তু প্রশ্ন উঠল, গভীরে যাব না। এই ডেল্টা ফাইবার অচল বলেছেন, অথচ যে হারে হারে তার ডোপানিন নিঃসরণ হয়। শেহরিন উঠে গিয়ে সানজির মুখ চেপে ধরে, দাঁতের দাঁত চেপে ক্ষীণ গলায় বলে, দোহাই ম্যাডাম, এবার থামুন। অনেক দূরে চলে গিয়েছেন আপনি। আমি আমার কথা ফিরিয়ে নিন। আপনার ভাই একজন সচল মস্তিষ্কের অনুভূতি সমৃদ্ধ মানুষ। খুশি? ভেরি খুশি। এই না হলে নেতা সাহেবের বউ। শেরিন ফিক করে হেসে উঠে সানজিকে জড়িয়ে ধরে, নরম গালে টুপ করে চুমু দিয়ে স্বতঃস্ফুট কণ্ঠে বলে, ধন্যবাদ ম্যাডাম আসার জন্য। এতক্ষণ একা একা থাকলে নিশ্চিত কেঁদে ভাসাতাম। এখন মনটা ফুরফুরে লাগছে, প্রজাপতির মতো ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। চলুন উড়ি তাহলে ডানা মেলে। কোথায়? বাইরে ঘুরে আসি। বাইরে এখন সেফ হবে? উনি জানলে তো ভোগবে। ভাইয়াকে বলি, রাজি হবে? ট্রাই তো করি। আচ্ছা, কিন্তু আমার মনে হয় না রাজি হবে। দেখা যাক। সানজিব সানিদের সঙ্গে সঙ্গে ফোন করে, কিন্তু অপর পাশ থেকে ফোন রিসিভ হয় না। তা অবশ্য সানজির ধারণার মধ্যেই ছিল ফোন রিসিভ হবে না। সে এখন তার কাছে ব্যস্ত, কিন্তু কি করেছে, কি হচ্ছে আল্লাহ ভালো জানে। রাজি তো দূরে থাক, সে তো ফোনই তুলছে না। আব্রাহাম ভাইকে ফোন দিব? উনি তো মনে হয় সঙ্গে আছে। অন্য উপায় বের করতে হবে তাহলে। বাদ দাও আপু, ওনার পারমিশন ছাড়া বের হওয়া ঠিক হবে না। দুজনই নিরাশায় মুখ মলিন করলো এবং কথোপকথনের মাঝে হুট করে বেজে উঠল ফোন। সানজি সামান্য কেঁপে ওঠে, হাতে থাকা ফোনটি দিকে তাকায়। সানিদর ফোন দেখা মাত্র মুখে হাসি ফোটে। রিসিভ করতে নেয় না সেকেন্ড মাত্র সময়। ভাইয়া, শিরিন ঠিক আছে? হ্যাঁ রে বউ পাগলা, তোর বউ ঠিক আছে। বাসায় যাবি? বাইরে ঘুরতে যাব আমি আর শেরিন। সরি? সানজি শেরিনের দিকে তাকিয়ে এক পলক দাঁতে দিয়ে নখ কামড়ায়। শেরিনের ভয়টা দূর করার জন্য একটু ন্যাচারাল রিফ্রেশমেন্ট দরকার, তাই ভাবছি কাছে কোথাও। ফোনের অপর পাশের ব্যক্তি খানিক সেকেন্ড নীরব থাকে। সানজি কিছুটা ভয়ে ভয়ে ভাইয়ের থেকে কাঙ্ক্ষিত অনুমতি মেলার জন্য। যদি না করে দেয় তাহলে তো টুটে যাবে। ইতিহাসে তার প্ল্যান করা শেষ। কি করবে, কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে, বাট বেশি সময় না। শেরিন যেন ঠিকভাবে শীতের পোশাক পরে বের হয়। সান্নিধ্য হতে অনুমতি পেতে উচ্ছ্বসিত হয়ে ওঠে দুজনে। প্রফুল্লিত হয়ে বলে, ওকে বস, নো চিন্তা। আপনার বউকে আমি বিশেষ নিরাপত্তায় দেখে শুনে রাখবো। শীতের রাতে হাইওয়ের হালকা যানবাহন, হাতে হাত ধরে হেঁটে চলেছে সানজি শেহরিন। ছোটবেলায় গল্প, স্কুল কলেজে দিনগুলো মজায় মজায় ঘটনা, টিনেজের দুষ্টুমি সবকিছু পাশা সাজিয়ে বসেছে দুজনে। একটার পর একটা কাহিনী নিয়ে দুজনে মত্ত হয়ে উঠেছে। তাদের আলাপন থামার নয়। চারপাশের প্রকৃতি যেন তাদের অনুভূতির সঙ্গে তাল মিলিয়ে চলছে। আজ গাঢ় কুয়াশায় ভরা রাত, মাথার ওপর খোলা আকাশে ভেসে বেড়ানো তারা, আর সমুদ্রের দিক থেকে আসা লবণাক্ত বাতাস, সব মিলে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়েছে। দম টেনে শুদ্ধ বাতাসে শ্বাস টেনে নেয় দুজনেই। ভীষণ শান্তি শান্তি লাগছে। শান্তিতে গলা শুকিয়ে গিয়েছে। কিছুমিছু খেতে হবে। সানজি শেরিন দিকে তাকাতে শেরিন ভুরু কুঁচকে সামনের দিকে ইশারা করে। তাদের হতে কিছুটা দূরে ফুচকার স্টল, লাল চেয়ারগুলো সারি সারি করে পেতে রাখা, খুব একটা ভিড় নেই। ও আচ্ছা, তাই তো ভাবিজানের গলা শুকায়। চলো চলো আপু,
আমি অতিরিক্ত ক্রেভিস হচ্ছি। হাঁটতে হাঁটতে দুজনে ফুচকা স্টলের দিকে এগোয়। তারা আসামাত্র দুজনে উচ্ছ্বাস মাখা কণ্ঠে বলে, মামা 2 প্লেট ফুচকা, একটু বেশি বেশি ঝাল দিবেন আর তাড়াতাড়ি দিবেন। মামা ফুচকা রেডি করতে করতে লাগে না বেশি সময়। অল্প কিছুক্ষণের মধ্যে সানজি সেনের সামনে 2 প্লেট ফুচকা এসে হাজির হয়। গরম গরম ফুচকাও গরম গরম হয়। মুখে দিতে টক ঝাল মিষ্টি সমন্বয়। শেরিন খেতে খেতে চোখ বন্ধ করে মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। জীবনে একমাত্র শান্তি শুধু ফুচকার মধ্যে। সানজি শেহরিনের অর্থস্ফূর্ত ফুচকা উপভোগ করতে দেখে নির্মল হাসে। এই মেয়েটা যেন একটু যত্ন, একটু সঙ্গ পেলে দুনিয়া ভুলে যায়, সব কষ্টগুলো যেন গিলে ফেলে। টুলের ওপর রাখা ফোনটা বের করে সানজি টুপ করে ফুচকা খাওয়া রমণীর একটা ছবি তুলে ফেলে। সানিদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। এক হাতে টাইপিং করে লেখে, লুক অ্যাট দ্য সুইট স্মেল অন দ্য ফেস অফ এ ভার্ভেন্ট ওম্যান, হার ফেয়ার হ্যাজ গন। সঙ্গে সঙ্গে সানিদের প্রত্যুত্তর আসে, ধন্যবাদ শাহজাহান সাহেবের শেরনি। সানিধ্য সম্বোধনে সানজি মৃদু হেসে ওঠে, সরি গলসি না, চার্জ প্রযোজ্য, বিনা পয়সায় সানজি কাজ করে না। সময় মতো পারিশ্রমিক পাঠিয়ে দিবেন। এমপি সাহেব আদেশ মানতে বাধ্য। মামনি, বাবা আসছে না কেন? আমি জানি না, আমি বাবার কাছে যাব। 7 দিন হয়নি বাবার কাছে থেকে এসেছে, এখনই বাবা বাবা করছে কেন তাসিন? তিথির ধমকানিতে তাসিন খানিকটা ভীত চোখে তাকায়। গত 1.5-2 মাস ধরে সে বাবা মাকে এর বদলি বদলি চক্করে একদম নিস্তেজ হয়ে গিয়েছে। বাবার কাছে 3-4টা দিন ভালোভাবে কাটলেও তারপরে মামুনির জন্য কান্না শুরু করে দেয়। তারপর তাকে এনে রাখা হয় মামুনির কাছে। এখানেও একই ঘটনা ঘটে। কোনো কিছুতেই সে পারছে না স্বাভাবিক থিতু হতে। নানু বাসায় ভালো লাগে না মামুনি, চলো আমরা বাসায় যাই। আমি আর বাসায় যাব না। তাসিন এগিয়ে এসে তিথির কাছে, হাতে পায়ে কলমের কালি দিয়ে ছড়াছড়ি। খেলতে খেলতে সে নিজেকেও নোংরা করে ফেলেছে, পুরো ঘরটাকেও করেছে নোংরা। আমি বাবাকে বকে দিব মামুনি, আর তোমাকেও বকে দিব, চলো প্লিজ। ছোট্ট একটা বাচ্চার মুখে অনুনয়ন মিশ্রিত কণ্ঠে তিথি খানিকটা অবাক হয়ে তাকায়। মনের ভেতর কেমন জানি হু হু করে ওঠে ছেলের মুখের পানে চেয়ে। দুষ্টু প্রকৃতির ছেলে, মায়া যে বেশি, এটা সে তার ছেলেকে দেখে বেশ বুঝতে পেরেছে। সারফাস ভুল, আমি দেখছি না। সত্যি তুমি মা হওয়ার যোগ্য নও তিথি। আমি তোমার মা হয়ে নির্দ্বিধায় কথাটি বলতে পারছি। বাচ্চা ছেলেটার জীবনটাকে পরোয়া করছো না তুমি। আমু, তুমি সবসময় আমার দোষ খুঁজে বেড়াও, সব ক্ষেত্রে শুধু আমার ভুলই দেখতে পাও। মিসেস রেহেনা হাতে হাতে সুপের বাটিটা টেবিলে রেখে এগিয়ে আসেন, তাসিনের হাত থেকে কলমটা সরিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে, ঠিক ভুল আমাকে শেখাতে এসো না। তোমার বাবার অধিক উৎকণ্ঠার কারণে তুমি তোমার সংসার নিজের হাতে ধ্বংস করেছ। তুমি একটা এডুকেটেড মেয়ে হয়ে এরকম মন মানসিকতায় কিভাবে নিজেকে নিয়ে আসলে? আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। সারফাসের প্রায়োরিটি লিস্টে আমি কখনো ছিলাম না আম্মু। আমার কোনো দাম ছিল না তার কাছে। তার প্রায়োরিটি লিস্টে সবসময় ভাই বোন থাকে, সাথে নতুন যোগ হয়েছে আরও একজন। আর ইউ ফিলিং জেলাস ওভার দিস লিটল থিংস? সিরিয়াসলি, এত চিপ মাইন্ড তোমার? ভাই বোনের প্রতি ভালোবাসা কেন থাকবে না? তাদের গুরুত্ব কেন থাকবে না? তাদের গুরুত্ব তো টপে থাকা উচিত। তারা সারাফাজের পর নাকি? অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সানজি বা সানিদের অনেক কিছু করেছে তোমার সঙ্গে, তাদের কারণে তোমার পার্সোনাল লাইফে কোনো সমস্যা হয়েছে কি? হলেও এতগুলো বছর হলো না কেন? এখন কেন হচ্ছে? কেন তুমি আগে এগুলো বলনি? নাকি কারণ শুধু শেহরিন? মিসেস তিথি মিসেস রেহেনার মুখে শেহরিনের নামটা শুনে খানিকটা অবাক হয়। তার মায়ের মধ্যে চাকরিজীবী নারী আর সংসারের মধ্যে বিষয়টা জেনে গিয়েছে, নাকি কেউ তাকে কিছু বলেছে? লিসেন তিথি, কম্পেয়ার জিনিসটা আমি পছন্দ করি না, বাট আমাকে বাধ্য হচ্ছে এটা করতে। তুমি এবং শেহরিন দুজনে কিন্তু ভাই বোন ছাড়া একাকী বড় হয়েছো। তোমাদের দুজনের ভাই বোনের ভালোবাসা সেক্ষেত্রে ল্যাক ছিল। আমি এবং তোমার বাবা সবসময় চেয়েছিলাম তোমাকে এমন একটি ফ্যামিলিতে বিয়ে দিব যেখানে তুমি ভাই এবং বোন দুটোই পাবে, যাতে তোমার একটা ল্যাক পূরণ হবে। তোমার পরে এসেও শেহরিন কি সুন্দর সারফাজ সানজির সাথে একটা বন্ডিং গ্রো করে ফেলেছে, আর তুমি সেটা পারোনি। বরং সান্নিধ্য সানজির মধ্যে শত্রুতা
বরং সানিদ ও সানজিকে শত্রু মনে করো কেন? তুমি শেরের মতো তাদের আপন ভাবতে পারছো না কেন? জেলাসি নামক এই বাজে ওয়ার্ডটার মাঝে তোমার প্রতিফলন ঘটছে। তোমার কমতি কিসে? আম্মু প্লিজ আমাকে ওটা বুঝ দিতে এসো না। আমি তোমাকে অনুরোধ করছি নিজের সংশোধন করার জন্য। তিথি, নিজেকে এসব জেলাসি ইগো থেকে মুক্ত করো। তোমার এসবের প্রয়োজন নেই। তুমি স্বেচ্ছায় অথবা কারো দ্বারা প্রভাবিত হচ্ছ, এগুলো নিজেদের মধ্যে ধারণ করছো, যেটা টোটালি নিষ্প্রয়োজন। তোমার সব আছে, যাদের কিছু থাকে না তারা অন্যের মুখে সুখ সহ্য করতে পারে না, যাদের কাজ থাকে না তারা অন্যকে নিয়ে পড়ে থাকে। তোমার তো সময় নেই, তাহলে এত সময় কিভাবে পেলে অন্যকে নিয়ে জেলাসি করার? আমি ইগো নিয়ে থাকলে ওই বাসায় কিচেন পর্যন্ত ঢুকতাম না আম্মু। আমি জীবনে যেসব কাজ করিনি ওইসব ওই বাসায় করেছি। তোমার সংসার তুমি করবে না কে করবে? আমার যথেষ্ট কোয়ালিফিকেশন আছে, আমি চাইলেই ভালো জব ম্যানেজ করতে পারি। তাহলে তুমি বিয়ে কেন করলে? বাঁচানোর কি দরকার ছিল? এই বাচ্চাটার কি ভবিষ্যৎ? সে কি তোমার মতো দোলা চাপে দুলবে? বাচ্চাদের জন্য কষ্ট হচ্ছে না? তোমার বাবার বিজনেসের সঙ্গে কার কোথায় কি সম্পর্ক সেটা কেন তোমাকে দেখতে হবে? কেন তুমি এসব নিয়ে তোমার পার্সোনাল লাইফে জড়াবে? কি দরকার ছিল তিথি? তুমি বাবার সাইডটা বুঝতে পারছো না কেন আম্মু? জানো সানিদের বাবার বিজনেস পার্টনারের কি হাল করেছে? মিসেস রেহানা দীর্ঘশ্বাস নিল, গলা শক্ত করে বলে, সো হোয়াট? তোমার কি এতে? তাসিনের চেয়ে বিজনেস পার্টনারের বিজনেস গুরুত্ব তোমার কাছে বেশি নাকি? তুমি কি বুঝতে পারছো না নিজের ভালোটা? তোমার বাবা তোমাকে এসব ইনভলভ করছে যাতে সে তার বিজনেস ধরে রাখতে পারে, অথচ তোমার সংসারটার কিন্তু সে দেখছে না। মানুষের ক্ষতি করে কখনো ভালো হওয়া যায় না। সরফরাজ তোমাকে তোমার চাহিদার চেয়ে বেশি দিয়েছে, সবকিছু ব্যালেন্সে রেখে চলেছে। তুমি যখন যেটা চেয়েছো তখন সেটাই দিয়েছে। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে যথেষ্ট ভালোবাসেন, এগুলো কি যথেষ্ট নয় তোমার জন্য? তিথি নিরুত্তর হয়ে যায়, মনে মনে সরফরাজকে মিস করলেও নিজের জেদের কাছে তা দাবিয়ে রাখে। কোনোদিন ধরে বিচ্ছিন্ন হয়ে আছে, তাসিনের জন্য আসলেও একটা বার আসেনি তার কাছে, কথা পর্যন্ত বলেনি। তার ইগোটা কেন কেউ দেখলো না? ডিভোর্স হওয়ার আগেই সংশোধন হও তিথি। ডিভোর্স কোনো সলিউশন হতে পারে না। এতে করে তোমরা তিনজনই কেউ ভালো থাকতে পারবে না। নিজেদের দ্বন্দ্বের মাঝে বাচ্চাটা বাবা মার স্নেহ থেকে দূরে করে দিও না। দেখছো তো ওর অবস্থা। আমি তোমাকে বারবার ওয়ার্ন করছি, নিজের আকুতি মনটাকে প্রসারিত করো, মানুষকে ভালোবাসতে শিখো, জেলাসিকে সরিয়ে নিজের জীবনে ফিরে যাও, রিভার্স করো, দেখবে তুমি এতেই ভালো থাকবে অনেক। মিসেস রেহানা তাসিনকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তিথি স্থির চিত্তে ফ্লোরের পানে তাকিয়ে থাকে, মস্তিষ্ক তার মায়ের কথাগুলো ভুলিয়ে তোলে। চোখের সামনে ভেসে ওঠে ছেলের মুখরেখা, কানে ভাসে, মামুনি আমি বাবাকে বকে দিব, আর তোমাকেও বকবে না। নীরবতার মাঝে হুট করে তিথির ফোন বেজে ওঠে, গভীর ধ্যানে ভেসে ওঠে। হুট করে স্ক্রিনে তাকাতেই দেখতে পায় অম্বেশার ফোন। তিথি একদৃষ্টে তাকিয়ে থাকে ফোনের দিকে। ফোন ক্রমাগত বেজেই চলেছে, কিন্তু কেন জানি রিসিভ করে না সে। চাইলেও কোথাও গিয়ে যেন কিছু একটা মনে হতে চায় তার। বিবেকের কাছে সে প্রশ্নবিদ্ধ। পরপর 3-4 বার ফোন বাজা শেষে কল কেটে যায়। তিথি ফোনটা শব্দ করে চুপ করে বের হয়ে যায় রুম থেকে।